চমৎকার সবুজে ভরা যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি লাউয়ের মাচা। আমরা জানি যে লাউ হচ্ছে অতি জনপ্রিয় একটি সবজি বাংলাদেশে, এবং বিশেষ করে শীতকালে বাংলাদেশে অনেক বেশি লাউ উৎপাদন করা হয়। যদিও এখন বিজ্ঞানীদের কৃপায় বা তাদের চেষ্টায় আমরা দেখতে পাই যে সারা বছরই বিভিন্ন ধরনের লাউ উদ্ভাবন করা হয়েছে। কৃষক ভাইরা চাষ করছেন, সারা বছর মাঠে লাউ পাওয়া যাচ্ছে। কোনোটির আকার বড়, কোনোটির আকার ছোট, কোনোটি হাইব্রিড, কোনোটি ওপি, এবং এরকম লাউ কিন্তু ভরে থাকছে সারা বছর। কৃষক ভাইরা কিন্তু এই লাউ চাষ করে অনেক বেশি লাভবানও হয়ে থাকেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লাউ নিয়ে গবেষণা করছে দীর্ঘদিন থেকে। তারা ইতোমধ্যে অনেকগুলো জাত উদ্ভাবন করেছে। 6টি জাত ইতিমধ্যে মাঠে আছে, তার মধ্যে বাড়ি লাউ 6 অন্যতম। বাড়ি লাউ 6 যেটি 2024 সালে অবমুক্ত হয়েছে, এবং এটি মনে করা হচ্ছে বাংলাদেশের সর্ব অঞ্চলের জন্য একটি উপযোগী জাত, এবং বিশেষ করে শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে সবসময় এটি চাষ করা যায় এবং সকল ধরনের জমিতে এটি চাষ করা যায়। আমাদের আজকের অনুষ্ঠান দেখুন বাড়ি লাউ 6-এর উপর একটি বিশেষ প্রতিবেদন। থোকা থোকা যে লাউগুলো ঝুলে আছে পুরো বাগান জুড়ে, এগুলো সবই বাড়ি লাউ 6। প্রিয় দর্শক, আমরা দেখছি কি চমৎকার করে এই লাউগুলো এখানে ঝুলে আছে। এই লাউয়ের আকার একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এটি বীজ উৎপাদনের মাচা, সেই জন্য এখানে আকারগুলো একটু বড়, কিন্তু এর চেয়ে ছোট আকারেই এটিকে হারভেস্ট করা যায় এবং সেটি নিয়ে আসা যায়। বাড়ি লাউ 6 বাংলাদেশের কৃষি গবেষণার নতুন একটি জাত, এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটি অবমুক্ত করেছেন, এবং এটির বীজ উৎপাদনের কার্যক্রম এখন চলছে গবেষণা মাঠে। দর্শক মণ্ডলী, আমরা জানি লাউ আমাদের দেশে একটি উপাদেয় সবজি, এবং সারা বছরই এটিকে আমরা গ্রহণ করতে চাই। নানা রকমের ব্যঞ্জন তৈরি করা যায় এই লাউ থেকে। এই বাড়ি লাউ 6-এর নানা রকমের বৈশিষ্ট্য রয়েছে। এটি যেমন বিভিন্ন অঞ্চলে চাষ করা যায়, বিভিন্ন মৌসুমেও কিন্তু চাষ করা যায়। আর বাড়ি লাউয়ের এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রতিবেদক আতাউর রহমান মিটন কথা বলেছেন বিজ্ঞানীদের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা বলছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠ থেকে। আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি লাউ, সেই লাউ সম্পর্কে বিস্তারিত জানবার জন্য। আপনারা এই গানটি সবাই জানেন যে স্বাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী। লাউ আসলে কাউকে বৈরাগী বানায় কিনা আমরা জানি না, তবে লাউ যে সকলের প্রিয়, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের বা আমাদের এই অঞ্চলে আমাদের লাউ খুবই আমরা মুখিয়ে থাকি যে লাউ খাবো। একটা সময় ছিল যখন লাউ শুধুমাত্র শীতের সবজি হিসেবেই বিবেচিত হতো এবং শীতকালেই আমরা লাউ খেতাম, কিন্তু এখন বিজ্ঞানীদের প্রচেষ্টায় তাদের গবেষণার ফসল হিসেবে আমরা দেখছি যে বাংলাদেশে সারা বছর লাউ উৎপাদন করা যাচ্ছে এবং এখানে নতুন নতুন জাত আসছে। আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা নতুন একটি জাত বাড়ি লাউ 6 উদ্ভাবন করেছে। আমরা আজকে এই বাড়ি লাউ 6 সম্পর্কে নিজেরাও জানবো এবং আপনাদেরকেও জানাবো। আমাদেরকে একটু এই বাড়ি লাউ 6 সম্পর্কে একটু ধারণা দেবেন, এর বৈশিষ্ট্যগুলো কি, কেন এটি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। সর্বপ্রথম আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে আমি স্বাগত জানাচ্ছি। সবজি বিভাগ বাংলাদেশের সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং অদ্যাবধি 139টি জাত আমরা উদ্ভাবন করেছি, ওপি এবং হাইব্রিড মিলে। তো তার মধ্যে লাউ একটা অন্যতম ফসল। লাউয়ের আমরা 6টি জাত ইতিমধ্যে আমরা উদ্ভাবন করেছি। তার মধ্যে এটা বাড়ি লাউ 6 সম্পর্কে আমরা একটু কথা বলবো। আগে আমরা বাড়ি লাউ 4 একটা জাত উদ্ভাবন করেছিলাম এবং এটা বেশ জনপ্রিয় এখনও, এবং সেটা সারা বছর হয়। যেহেতু এটা সারা বছর একটা চাহিদা থাকে আমাদের কৃষকের মাঠে, আপনি আগেই বলেছেন যে শীতকালীন উৎপাদনের সাথে সাথে আমাদের কৃষকরা গ্রীষ্মকালেও লাউ উৎপাদন করতে চায়, এবং আমরা যারা কনজিউমার আছি তারাও আমরা গ্রীষ্মকালে খেতে পছন্দ করি একটা উৎপাদীয় সবজি হিসাবে। সেই জন্য সেই টার্গেটকে সামনে রেখে আমরা বাড়ি লাউ 6কে উদ্ভাবন করার চেষ্টা করেছি, এবং উদ্দেশ্য হলো যে সারা বছর হবে। এটা আমাদের শীতকালে হওয়ার সাথে সাথে আমরা এটা গ্রীষ্মকালেও করতে পারছি। শীতকালে যেরকম ফলন দিচ্ছে, গ্রীষ্মকালেও কাছাকাছি সেরকম ফলন দিচ্ছে। যদি বলি যে আমরা শীতকালে এটা ফলন প্রতি হেক্টরে 50 টনের উপরে পেয়ে থাকি, এবং গ্রীষ্মকালে এটা প্রায় 40 টনের মতো আমরা ফলন পেয়ে থাকি।
তো আশা করি যে আমাদের কৃষকরা সারা বছর শীতকালের পাশাপাশি গ্রীষ্মকালে এটা চাষ করতে পারবেন এবং এটা একটা উপাদেয় এবং এটা উচ্চ ফলনশীল। এটার বাতি অবস্থাতেও ফলটা কচি থাকে, শ্বাসটা কচি থাকে এবং এটা সুস্বাদু হয় রান্নার সময়। উৎপাদনের পরিমাণগত বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাদেরও নিশ্চয়ই এটা ভালো একটা আমরা পরিবর্তন দেখতে পাবো। আচ্ছা। এবং রান্নার সময় এটা বেশ একটা সফট একটা সবজি হিসেবে উপস্থাপন হয়। বাড়ি লাউ 6 কি এখন সারা দেশে চাষাবাদ হচ্ছে নাকি মাত্র গবেষণা পর্যায়ে? মাত্র গবেষণা পর্যায়ে শেষ হয়েছে। আমরা গত বছর 24 সালে আমরা এটা রিলিজ করেছি এবং এটা আমরা আপনারা দেখতে পারবেন আমরা বীজ উৎপাদন করছি এবং এটা আমরা ব্রিডার সিড উৎপাদন করে থাকি এবং ব্রিডার সিড উৎপাদন করে এই বীজটা আমরা বিভিন্ন বীজ কোম্পানি এবং আমাদের যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC তাদের কাছে আমরা ব্রিডার বীজটা দিয়ে থাকি, ব্রিডার সিডটা দিয়ে থাকি এবং তারা এটা ফাউন্ডেশন সিড করেন এবং কৃষকদের মাঝে এটা বিতরণ করে থাকেন। সেই হিসাবে আমরা এবার প্রচুর পরিমাণে ব্রিডার সিড উৎপাদন করছি, শুধু আমাদের হেড অফিসে নয়, সারা বাংলাদেশের 18 থেকে 20টি কেন্দ্রে আমরা এটা বীজ উৎপাদন করছি এবং আশা রাখি আমরা BADC বা সাধারণ কৃষক বা বীজ কোম্পানি যারা আছে তাদের কাছে আমরা পর্যাপ্ত পরিমাণে এই বীজ দিতে পারবো। খুবই চমৎকার বলেছেন। আপনি বলছিলেন এটা সারা বছর চাষ করা যাবে, তো সারা বছর যদি আমরা চাষ করি, আমাদের তো আমরা জানি ষড়ঋতুর দেশ, তো আমাদের এই ঋতু তারতম্যের সাথে এই বাড়ি লাউ 6 কতটা নিজেকে খাপ খাওয়াতে পারবে? ধন্যবাদ। এটা আমরা গবেষণার একটা ফসল বা একটা জাত উদ্ভাবন করার জন্য আমরা 5 থেকে 8 বছর গবেষণা করে থাকি। এটাও 6 থেকে 7 বছর গবেষণা হয়েছে এবং আমরা শীতকালের সাথে সাথে আমরা গ্রীষ্মকালেও এবং এটা উচ্চ তাপমাত্রার ভিতরে আমরা রেখে এটা পরীক্ষা করেছি এবং দেখা গিয়েছে নর্মাল যে গ্রীষ্মকালে যে নর্মাল টেম্পারেচার তার থেকে আমরা 4 ডিগ্রি বাড়িয়ে দেখেছি পলি হাউজের ভিতরে, সেখানে এটা সাফল্যজনকভাবে এটা চাষ হচ্ছে। সুতরাং আমাদের উচ্চ তাপমাত্রা এটা ফলনে কোনো প্রবলেম হবে না। সাধারণত দেখা যায় যে উচ্চ তাপমাত্রায় ফলন কমে যাওয়ার কারণটা হলো পরাগায়ন ঠিকমতো হয় না, পোলেন ঠিকমতো ডেহিসেন্স হয় না এবং স্টিগমা ঠিকমতো রিসেপ্টিবিলিটি, দ্যাট মিনস যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে মিলনটা সেটা ঠিকমতো হয় না, ব্যাহত হয়, শুকিয়ে যায়। সেই কারণে গ্রীষ্মকালে প্রবলেম হয়। বাট আমাদের এই জাতটা সেই ধরনের আমরা পরীক্ষা করে দেখেছি, সেই ধরনের কোনো প্রবলেম নেই এবং এটা সারা বছর স্পেশাল উচ্চ তাপমাত্রায় সুন্দর মতো সম্ভব হবে। নিশ্চয়ই কোনো ব্যবস্থাপনার কিছু পরিবর্তন লাগবে। ব্যবস্থাপনা পরিবর্তন ব্যাপারটা হলো যে এটা খেয়াল রাখা, কৃষক সাধারণত আমাদের বাংলাদেশের কৃষকরা বেশ স্মার্ট কৃষক, তারা জানেন কিভাবে করতে হয় একটা চাষ। তারপর আমি একটু মনে করতে চাচ্ছি এরকম ব্যাপারটা হলো যে মনে করেন যে এখন বেশ শীত, কুয়াশা আছে, তো কুয়াশার সময় সকালের দিকে কিন্তু পলিনেশনটা বা পরাগায়নটা ঠিকমতো হয় না। সেই ক্ষেত্রে যদি কৃষক যদি একটু হাতে পরাগায়নটা করে দেন তাহলে কিন্তু 100% পরাগায়নটা হলো এবং 100টা ফুলের মধ্যে 100টা ফল টিকবে। যদি হাতে পরাগায়নটা না হয় তাহলে 80% টিকবে, 20% টিকবে না, 20% প্রোডাকশন কমে যাবে। এটা উচ্চ শীতে এই প্রবলেমটা হয়, মাঝে মাঝে হয় বৃষ্টি বাদলের দিন, মেঘাচ্ছন্ন দিন এই পরাগায়নটা কমে যায়। সেই ক্ষেত্রে যদি হাতে পরাগায়নটা করে দেওয়া যায় তাহলে এই প্রোডাকশনটা বেড়ে যায় এবং এটা জেনে খুশি হবেন যে শুধু আমাদের সাধারণ প্লেন ল্যান্ড সমতল ভূমিতে ভালো চাষ হচ্ছে তাই নয়, এটা আমরা হিল ট্রেক্সে আমরা করে দেখেছি, সেখানে ভালো ফলন দিচ্ছে। আমরা এটা সাউদার্ন এরিয়ায় যে লবণাক্ত এলাকা যেখানে আছে সেখানেও করে দেখছি, এই বাড়ি লাউ 6 জি, সেখানেও ভালো ফলন দিচ্ছে। আমরা বরেন্দ্র এলাকা যেটা আমাদের ড্রাই এরিয়া বলে থাকি, শুষ্ক এলাকা বলে থাকি, সেখানে আমরা এটার পর্যবেক্ষণ করেছি, সেখানে ভালো ফলন দিয়ে থাকে। তো এটা একটু কৌতূহলবশত জানতে চাচ্ছি, চরাঞ্চলের কি অবস্থা? আমাদের তো বিস্তীর্ণ যে চরাঞ্চল, সেখানে কি আপনারা এটা দেখেছেন? এটা আমরা রিলিজ হওয়ার পরে আমরা ফার্মার স্টাইলে অ্যাডাপটিভ ট্রায়াল দেখেছি, সেখানে এটা ভালো করছে। এই মুহূর্তে আমাদের বেশ কতগুলো চরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের প্রদর্শনী চলছে। একটা ভ্যারাইটি রিলিজ হওয়ার পরে আমরা কিছু অ্যাডাপটিভ ট্রায়াল করি যে এটার উপযোগিতা দেখার জন্য। তো সেখানেও এই মুহূর্তে আমাদের বিভিন্ন জায়গায় এটা চলছে, পরীক্ষা চলছে এবং সেখানে আমরা খবর পেয়েছি যে প্রচুর ফলন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি বাড়ি লাউ 6 একটা আদর্শ জাত হবে এবং কৃষকরা শীতকালে গ্রীষ্মকালে যে কোনো সময় এবং যে কোনো এলাকায় এটা চাষাবাদ করে ভালো ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে তারা লাভজনক হতে পারবেন। এর পোকা ব্যবস্থাপনার জায়গাটা কি? সাধারণত
এখানটাও তো একটা বড় ইস্যু আমাদের সবজির অবশ্যই। ক্ষেত্রে। পোকা এবং রোগ দুটোই আসলে একটা প্রবলেম। তবে পোকাটা আমরা বলে থাকি ফলে মাছি পোকা বা ইংরেজিতে আমরা ফ্রুট ফ্লাই বলে fruit থাকি। fly, হ্যাঁ। এটা আমাদের কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে প্রত্যেকটা কুমড়া জাতীয় সবজিতেই এটা একটা মেজর বা গুরুত্বপূর্ণ পোকা। আমাদের শুধু লাউ নয়, করলা বলি, ঝিঙ্গা, ধুন্দুল বলি বা মিষ্টি কুমড়া বলি, শসা বলি, এই ধরনের সবগুলো ফসলে এই প্রবলেমটা আছে। তো এটার জন্য আমাদের কিছু টেকনোলজি আছে, আমাদের কৃষি গবেষণার কীটতত্ত্ব বিভাগের টেকনোলজি আছে, IPM টেকনোলজি আছে, ফেরোমন ট্র্যাপ আছে, স্টিকি গ্লু আছে। এগুলো লাগিয়ে দিলে ওই পোকাটা কন্ট্রোল হয়, দমন হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যদি কেউ করেন তার ফলে আমার যে কোনো পোকামাকড়ই অর্ধেক কমে যায়। আর এটাতে একটা রোগ, একটা বাজারে রোগ দেখা দেয়, এই জাতের কথা বলছি না, সাধারণত লাউ হয়ে থাকে, নিচের দিকে গোড়াটা ফেটে যায়। এটা আমরা গামোসিস বলি বা স্টেম ব্লাইট বলি, অনেকে অনেক নামই বলে থাকি। তো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সবচেয়ে সহজ হলো যে বৈদ্য মিক্সচার, দ্যাট মিনস কপার, তুঁতে এবং চুন, 1 অনুপাত চুন 1 অনুপাত কপার আর 10 অনুপাত পানি। এটা যদি আমরা কপারটাকে আলাদাভাবে মিশালাম এবং চুনটাকে আলাদা মিশিয়ে যদি আমি মিক্স করি এবং গাছের গোড়ায় ওই অংশে আক্রান্ত অংশে যদি আমি আগে থেকে আক্রান্ত লাগার দিক থেকে যদি আমি দেখতেছি সামান্য লক্ষণ দেখা দিচ্ছে, ওটা যদি আমি প্রলেপটা দিয়ে দিই কোনো একটা ব্যান্ডেজের মতো করে, এই রোগটা আর হবে না। রাইট। চাষাবাদ মাত্রই একটা সতর্কতার ব্যাপার, মনোযোগের ব্যাপার। নিশ্চয়ই আমাদের কৃষকরা সেভাবেই তারা এটা করেন এবং যদি একটু যত্ন করে লক্ষ্য রেখে যদি করা যায় তাহলে বাড়ি লাউ কৃষকের আশা পূরণ করতে পারে এবং আমাদেরও, আমরা বৈরাগী না হোক কিন্তু আমাদের রসনা বিলাসে অনেকটা তৃপ্তি আসতে পারে। আপনাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই মাটি ও মানুষের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, আমাদের দেশবাসী সবাইকে ধন্যবাদ। বাড়ি লাউর ছয়ের উৎপাদনশীলতা কিন্তু অনেক বেশি। প্রতি হেক্টরে এর উৎপাদন 50 টন বা তার চেয়ে বেশি। যদিও শীতকালে উৎপাদন একটু বেশি হলেও গ্রীষ্মকালে উৎপাদন কিছুটা কম, কিন্তু সেটি একেবারে যে কম তা কিন্তু নয়। এটির উৎপাদন প্রায় 40 টনের মতো। আর রোগবালাইয়ের উপদ্রব তেমন নেই বললেই চলে। পোকামাকড়ের যে উপদ্রবটি আছে সেটি IPM পদ্ধতি অনুসরণ করেই কিন্তু দমন করা যায়। বিজ্ঞানীরা মনে করেন যে এই বাড়ি লাউয়ের ক্ষেত্রে যে সংকটগুলো আছে সে সংকটগুলো কিন্তু বাড়ি লাউ 6 খুব সহজেই মোকাবেলা করতে পারে। আরেকটি কথা মনে রাখা দরকার যে বাড়ি লাউ 6 হচ্ছে একটি আধুনিক জাত, যে কারণে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে সমস্ত সংকটগুলো দেখা যায় সেই সংকটগুলো প্রতিরোধ করতে সক্ষম এই জাতগুলো। এই জাতের গবেষণাও করেছেন বিজ্ঞানীরা, বিভিন্ন পর্যায়ে গবেষণা করেছেন। কখনো গবেষণা করেছেন এর রোগবালাই নিয়ে, কখনো গবেষণা করেছেন এর পোকামাকড় নিয়ে, গবেষণা করেছেন বিভিন্ন লোকেশনে চাষাবাদ করে, এবং সব ক্ষেত্রেই দেখা গেছে যে ফলাফল অনেক ভালো এবং সেই ফলাফল কিন্তু মাঠ পর্যায়ে সম্প্রসারণের সময় হয়ে এসেছে। এর বীজ উৎপাদন বিষয়ে কথা বললেন আতাউর রহমান মিটান বিজ্ঞানীদের সাথে। ডক্টর লিমু আক্তার, আপনাকে মাটি ও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের তো একটা চমৎকার উদ্ভাবন হচ্ছে এই বাড়ি লাউ 6, আমাদের বাংলাদেশের যে বৈচিত্র্যময় সবজি এবং বাংলাদেশের মানুষের যে রসনা বিলাস, সেই রসনা বিলাসে লাউ তো একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই বাড়ি লাউ 6 সম্পর্কে আমরা একটু জেনেছি যে এটি সারা বছর চাষ করা যায় এবং চাইলে কৃষক এটি বীজ রাখতে পারেন। তো আমরা এই সম্ভাবনাটাকে আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি ইতিমধ্যে যেহেতু আপনারা জেনেছেন যে বাড়ি লাউ 6 হচ্ছে একটা আমাদের সারা বছর চাষ উপযোগী একটা সবজি, যেটা আসলে অনেক জনপ্রিয় সবজির সমূহের মধ্যে অন্যতম। আর বাড়ি লাউ 6কে আমরা আসলে বাড়ি লাউ 4-এর সাথে কম্পিট করার জন্য আরেকটা ভ্যারাইটি নিয়ে এসেছি। কারণ আসলে সারা বছর চাষ উপযোগী বাড়ি লাউ 4, যেটা আসলে সারা বাংলাদেশেই মোটামুটি সমাদৃত হয়ে গিয়েছে, আমরা আসলে সিড প্রোডাকশনটা ওইভাবে করতে পারিনি যে লেভেলের কারণে আমরা আর একটা ভ্যারাইটিকে নিয়ে আসছি যাতে আমরা কৃষকের মাঝে সিডটাকে পৌঁছে দিতে পারি। এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের বাড়ি লাউ 6। ইতিমধ্যে এটা আসলে জাস্ট রিলিজ হয়েছে, এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাড়ি লাউ 6, যেটা সিড প্রোডাকশন করছি আসলে আমরা প্রথমত টার্গেট নিয়েছি যে বাড়ি লাউ 6-এর সিড প্রোডাকশনটাকে বাড়ানো, এটার এরিয়া বাড়ানো এবং ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া।
এটাই আমাদের আসলে একটা মূল লক্ষ্য। আমি একটু নিশ্চিত হবার জন্য জিজ্ঞেস করছি যে বাড়ি লাউ 6 তো হাইব্রিড নয়, এটা ওপি ভ্যারাইটি, এবং কৃষক চাইলে এই বীজ নিজেরাই রাখতে পারবে কৃষকরা, যদি তারা নিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং যদি সব নিয়ম মেনে যদি তারা রাখতে চায় তাহলে তারা বীজ রাখতে পারবে নিজেরাই। আদারওয়াইজ আমরা যেভাবে প্রোডাকশন করছি, কৃষক সমস্ত নিয়মকানুন হয়তো বা তাদের মধ্যে নিয়ে আসতে পারবে না, তবে কিছু নিয়ম আছে, যেমন যদি তারা সিড রাখে, অর্থাৎ যদি পরবর্তী বছর সেম কোয়ালিটির লাউটাই পেতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যাগিং করতে হবে, ব্যাগিং করে হ্যান্ড পলিনেশনে যেতে হবে, ন্যাচারাল সেটা বীজ সংরক্ষণের কৌশল হিসেবে সেটা করতে হবে, কারণ আমরা যদি সঠিকভাবে সংরক্ষণ না করি তাহলে সেটা তো বীজের দোষ নয়, সেটাই। তো আমরা একটু আপনার কাছে এই বীজ বিষয়ে আরেকটু জানতে চাইবো যে ধরেন আপনি বলছেন যে এটা একটা উন্নত জাতের বীজ, যেটা বাড়ি লাউ সমাদৃত হলেও বীজ সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, তো এই বাড়ি লাউ 6 এসে আমরা একটু আনুপাতিকভাবে যদি বুঝতে চাই যে আমরা কি পরিমাণ বীজ দিয়ে কি পরিমাণ জমিতে চাষ করতে পারবো, সেটা একটা একক আপনি হেক্টর ধরেও বলতে পারেন, বিঘা ধরে বললে আমাদের কৃষকদের বুঝতে সুবিধা হবে। আসলে যেমন হেক্টর প্রতি আমরা 4 থেকে 5 গ্রাম, শতাংশ প্রতি আমরা 4 থেকে 5 গ্রাম বীজ দিয়ে থাকি, এটা হলো সিড শো করার জন্য। কিন্তু আমরা যদি হেক্টর প্রতি হিসাব করি 800 থেকে 1000 গ্রাম বীজ লাগে আমাদের বাড়ি লাউ 6 এর ক্ষেত্রে। মোরলেস বাড়ি লাউ মানে ওভারঅল লাউয়ের ক্ষেত্রে 800 থেকে 100 গ্রাম বীজ হেক্টর প্রতি আমরা চাষাবাদের জন্য ফার্মারদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। যদি আপনি বীজের হিসাব নেন তাহলে ধরেন একটা লাউয়ে যদি, এখানে যেমন আমরা প্রায় 6 শতক জমি আছে, এখানে 150-র বেশি চারা এখানে আছে আমাদের, সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা গাছে যদি আমরা 6টা লাউ অ্যালাউ করি এবং প্রতি লাউয়ে আমরা বীজের সংখ্যা হচ্ছে 600 থেকে 700, আরও মানে লাউয়ের ওয়েট বেসিসে আরও কিছু বীজ বাড়ে, তবে আমরা অ্যাভারেজ ধরি 6 থেকে 700, তাহলে আপনি প্রতি লাউ থেকে যদি 6 থেকে 700 বীজ পান এবং একটা লাউ গাছে যদি 6টা লাউ অ্যালাউ করেন, অর্থাৎ প্রতি 6টা লাউ থেকে আমরা কত বীজ পাচ্ছি, প্রায় 3600 থেকে 4000 বীজ পাচ্ছি, তাহলে অ্যাবাউট 15 কেজি বীজ আমার এই 5 থেকে 6 শতক জমি থেকে চলে আসছে, অর্থাৎ বীজের যে সহজলভ্যতা এটা আমরা নিশ্চিত করতে পারতেছি। এবং কৃষক বা উৎপাদক চাইলে পরে তিনি তার যে লাউ তো ফসল হিসেবে বিক্রি করবে, বিক্রি করার পাশাপাশি যে বীজটা যদি সে রাখতে চায় 6টা গাছ হলে পরেই তো তার হয়ে যাচ্ছে। এবং আপনি আরও জেনে অবাক হবেন যে আমাদের একটা এরিয়া আছে, সিড প্রোডাকশন এক্সপানশনের একটা এরিয়া আছে, যেখানে আমরা একটা ছোট্ট প্রজেক্ট আছে আমাদের পীরগাছা রংপুরে, ওখানে ওরা আসলে শুধু সিডের বিজনেসই করতেছে, শুধু আমাদের বাড়ি ভ্যারাইটি দিয়ে, অর্থাৎ ওরা সিডে ওরা জাস্ট কনজিউম পারপাস থেকেও সিডে তারা বেশি লাভ করতেছে, সেই কারণে তারা সিডে চলে যাচ্ছে। অর্থাৎ যদি নিয়ম করে তারা সিডটা সব কিছু মেনে যদি তারা সিডটা রাখতে পারে এবং কোয়ালিটি সিড দিতে পারে তাহলে চাহিদাটাও কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ সিড প্রোডাকশনের বিজনেসটাও কিন্তু অনেকটা অগ্রগতি হচ্ছে, এগিয়ে যেতে পারবে। আর লাউয়ের বীজের ক্ষেত্রে তো আপনি আরও একটা জিনিস জানেন মনে হয় অথবা জেনে থাকবেন যে লাউয়ের যে আমরা ইমম্যাচিউর বীজ সেটা কিন্তু আমরা নর্মালি খেয়ে থাকি, যেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রিচ, যেটা কিন্তু আমরা বিভিন্ন উপায়ে খেতে পারি, অর্থাৎ লাউয়ের বীজ কিন্তু আপনার একটা বড় ফেলা যাবে না কিছু, যদি কোনোভাবে যদি মনে হয় যেটা আমার বীজ হচ্ছে না আমি এটা বীজ খেয়ে ফেলতে পারি, এটা কিন্তু আপনি ম্যাচিউর বীজটা ইউজ করতে পারতেছেন, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মস্তিষ্কের কোষ ডেভেলপমেন্টের জন্য এটা খুবই উপকারী আর কি। আমি একটু আবার বীজে একটু ফেরত আসতে চাই। আমরা জানি যে এই বাড়ি লাউ 6 এটা সারা বছর ব্যবহার উৎপাদনে চাষ করা যাবে, তো মাটির ক্ষেত্রে কি কোনো তারতম্য আছে? কোন ধরনের মাটিতে? এটা আসলে বেলে দোআঁশ মাটিতেই একটু ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, যে কোনো মাটিতেই সারা বছর চাষ করা যাবে, তবে বেলে দোআঁশ মাটিতে মানে ফলনটা ভালো হয় আর কি। বীজের ক্ষেত্রেও বেলে দোআঁশ মাটি, এমনি সাধারণ ফলনের ক্ষেত্রেও বেলে দোআঁশ মাটি। সেচের ব্যাপারটা কিরকম? সেচের এখন আমরা বলি যে যখন প্রয়োজন তখন সেচ, তবে কিছু কিছু সময় আছে, যেমন ধরেন অতিরিক্ত খরা, কিছু ড্রাউট প্রোন এরিয়া আছে যেখানে আপনার সেচের পরিমাণটা একটু বাড়তি লাগে আর কি। এটা টোটাল ক্রপ পিরিয়ডে লাউয়ে আমরা যদি মাটির বৈশিষ্ট্য অনুসারে, প্লাস হচ্ছে আপনার ওই যে বললাম যে এরিয়া অনুসারেও একটা প্রবণতাটা বেশি বাড়ে, যেমন চর এলাকায় আপনার একটু পানির প্রবণতাটা একটু বাড়াইতে হয়, যখন সেচের পরিমাণটা একটু বাড়াতে হয়। মাটির গুণাগুণ বৃদ্ধির জন্য কি কৃষককে কোনো সতর্কতা অবলম্বন করা দরকার? অবশ্যই আমাদের আসলে যদি আমরা সিডবর্ন ডিজিজ থেকে এই লাউকে মুক্ত করতে চাই, অবশ্যই মাটির উর্বরতা এবং মাটির যে স্বাস্থ্য, এটার
সুরক্ষা করেই কিন্তু আমাদেরকে চারাটা বসাতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে মাটি শোধনটা একটা বড় বিষয়। সৌরতাপ ব্যবহার করেও করতে পারি আমরা, কিছু সানফ্রান জাতীয় যে ইয়েটা আছে এটা ব্যবহার করে আমরা সয়েলকে মানে সোলারাইজেশনের মাধ্যমে আমরা মাটির স্বাস্থ্যটা রক্ষা করতে পারি এবং তারপরে এই চারা গাছটা লাগাতে পারি। মাটির শোধন একটা গুরুত্বপূর্ণ ধাপ, আমরা বিশেষ করে বীজের ক্ষেত্রে যদি আমরা জি অবশ্যই মাটি শোধনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। অবশ্যই আপনাকে সেই বীজ থেকে বীজে যেতে হলে প্রতি স্টেপে আপনাকে নজর দিতে হবে, যেটা যদি একটা ভালো ফলন পেতে চান। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো বীজে ভালো ফসল। আমরা এই বাড়ি 6 যে লাউ সেটাও ভালো বীজ হচ্ছে এবং আমরা খুব চমৎকার বাড়ি লাউ খাবো এইটা আশা করছি। আমাদের দর্শকরাও সেটা খাবেন আশা করছি এবং আপনাদের মন ভরে যাবে। আমরা আশা করব এই জাতটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কারণ এরকম একটি জাত যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ হয় তাহলে এটা মেগা ভ্যারাইটি হিসেবেই কিন্তু প্রসারিত হবে। একটি তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এটি শীতকালে করা যায়, এটি গ্রীষ্মকালে করা যায়, এটি পাহাড়ে করা যায়, এটি উপকূলে করা যায়, এটি চরাঞ্চলে করা যায়। অর্থাৎ বাংলাদেশের এহেন জমি নাই যেখানে এটি চাষাবাদ করা যায় না, এবং সে কারণেই এই জাতটি সারা বাংলাদেশের একটি জনপ্রিয় ভ্যারাইটি হিসেবে বিকশিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা জানি যে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি, জাত এগুলো উদ্ভাবন করেন, আর কৃষকরা হচ্ছে সেগুলোকে ব্যবহার করেন, মাঝখানে থাকেন সম্প্রসারণ কর্মীরা। আমরা চাই সকলেই সকলের কাজটি সঠিকভাবে করুক, যাতে আমাদের কৃষক ভাইয়েরা চূড়ান্তভাবে লাভবান হতে পারেন। এই যে নতুন জাত বাড়ি লাউ 6 উদ্ভাবিত হয়েছে, আমরা চাইব এই জাতগুলোও কিন্তু কৃষকরা গ্রহণ করুক এবং আমরা চাইব এটি ছড়িয়ে পড়ুক সারা দেশে। তাহলে তারা নিজেদের জীবনকে যেমন সমৃদ্ধ করতে পারবেন, দেশের পুষ্টি উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।